50 টাকা করে আমি দিয়েছে। আলবার্টের কাছে আসি। আলবার্ট, যে বামেরা 34 বছর শাসন ক্ষমতায় ছিল, আজকে দাঁড়িয়ে যদি আমরা দেখি যে 2019-এর পর থেকে গত প্রায় 7 বছর ধরে নির্বাচনের নিরিখে তাদের ঝুলি রীতিমতো শূন্য, যেটা হয়তো মানে রাজনীতির একটা কেস স্টাডি হিসেবে পরবর্তীকালে চর্চিত হতে পারে। সেখানে দাঁড়িয়ে আমরা যখন এখন কিছু কিছু চেঞ্জেসের ইঙ্গিত দেখতে পাচ্ছি, যেমন যার মধ্যে আমি একটা উল্লেখ করবো, যেটা প্রতিবেদনে উল্লেখ করা হলো, যে জেলা সিপিএমের শীর্ষ পদে বসানো হলো একজন মহিলা নেত্রীকে, তাও আবার একজন জনজাতি মহিলাকে। দেখো, প্রথম কথা হচ্ছে দেবলীনাদি জনজাতি বা আদিবাসী সম্প্রদায় থেকে উঠে এসেছে বলেই মহিলা নেত্রী হয়েছে বা জেলা সম্পাদিকা হয়েছে নয়। দেবলীনাদি অনেক আগেই প্রতিষ্ঠিত বামপন্থী নেত্রী, এবং তার সঙ্গে দেবলীনাদিকে আরেকটা কোট করতেই হয়। 2011 সালে যখন বিধানসভায় বামপন্থীদের পরাজয় হয়, তখন বিরোধী স্থানে যখন বামপন্থীরা ছিল, তো সেই সময় দাঁড়িয়ে থেকে যখন সারদার মতো দুর্নীতি বিষয়গুলো বিধানসভায় তাদেরকে আক্রান্ত হতে হয়েছিল তৃণমূলের দ্বারা, এটাও বাংলার মানুষ নিশ্চিতভাবে জানেন। এবার যে বিষয়টা হচ্ছে বাংলার মানুষ এবং দেবলীনাদি তার নিজের যোগ্যতাতে এই জায়গায় উত্তীর্ণ হয়েছেন। না, কেউ তো ওনার যোগ্যতা নিয়ে প্রশ্ন করছে না, প্লিজ আলবার্ট, একদম ব্যাপারটা মিসআন্ডারস্ট্যান্ড করো না। ডেফিনেটলি দেবলীনা হেমব্রম যোগ্য হিসেবেই তার পদে এসেছেন। তিনি মহিলা হওয়ার কারণে বা জনজাতি ভুক্ত মহিলা হওয়ার কারণে আসেন, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এত বছর কেন কাটলো একটা দলের একটা জেলা সম্পাদক পদে একজন মহিলাকে পেতে? বামপন্থী দলগুলোতে এর আগেও অনেক মহিলা জেলা সম্পাদিকা ছিল এবং এখনো আছে। এটা মানে দেবলীনাদি সিপিআইএম দলের পক্ষে প্রথম হয়েছে। এই মুহূর্তে দক্ষিণ দিনাজপুরের আরএসপির জেলা সম্পাদিকা মহিলা, 2015 সালে জলপাইগুড়ি জেলার সম্পাদিকা আরএসপির মহিলা ছিল। এটা নতুন কোন উদাহরণ নয়। মহিলারা বামপন্থী দলগুলোতে বহু বড় বড় জায়গাতে রিপ্রেজেন্ট করেছে, এটা নতুন কোনো প্রশ্ন নয়। আমি যে প্রশ্ন তুমি যেটা বললে যে এই 2019-এর পর থেকে যে নির্বাচনী রাজনীতিতে যে শূন্য, এবার শূন্য যখন আমরা, তখন এই রাজ্যের শাসক দল একটা টিউনিং সেট করে দিয়েছে। আবার বিভিন্ন সময় যারা সংসদীয় রাজনীতির নিরিখে যারা বিরোধী দল, তারাও টিউনিং সেট করে দিয়েছে যে বাম এবং কংগ্রেস এরা শূন্য, এরা এত কথা বলবে কেন। বিষয়টা কিন্তু একটু পিছনের দিকে যদি ফিরে যায়, 2004 সালে যখন লোকসভা নির্বাচন হয়, এ রাজ্যের শিবরাত্রির ষোলতে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টে গেছিল। 5 বছর পরে কিন্তু নির্বাচনের রাজনীতিতে অনেকটা পরিবর্তন হয়েছে। একথা ঠিক 2021 সালের নির্বাচনে যখন বিধানসভায় আমরা শূন্য হয়েছি, এবং সেই শূন্য হওয়ার ক্ষেত্রে শুধুমাত্র যদি সবটা তৃণমূল তাদের সন্ত্রাস এসব বললে তো নয়, আমাদের নিশ্চিতভাবে কিছু ত্রুটি বিচ্যুতি ভুল ছিল, এবং মানুষের কাছে যাওয়ার ক্ষেত্রে যে সমস্ত দুর্বলতাগুলো ছিল, সেই 21 সাল থেকে প্রতিদিন আমরা শিক্ষা নিচ্ছি, এবং শিক্ষা নিচ্ছি বলে একটা রাজনৈতিক দল হিসাবে যারা দলের অভ্যন্তরে যে বিভিন্ন সংস্কারগুলো থাকা দরকার সেগুলো যেমন একদিকে চলছে, এবং মানুষের কাছে যাওয়ার জন্য যে আরো নতুন নতুন যে পদ্ধতি, সেই পদ্ধতিগুলো আমরা তৈরি করছি এবং মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছি। এবার ঠিক একই রকম ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তার যে সমস্ত প্রকল্পের কথাগুলো, যেমন একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি এখানে বলছেন যে এই সমস্ত প্রকল্প এবং এই সমস্ত কারণে মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটা এগিয়ে আছেন, এবং একই রকম ভাবে তার পাশাপাশি দাঁড়িয়ে এই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারে ক্ষমতা আনার পরে বাংলার মানুষ যেগুলো প্রত্যক্ষ করেছে, লক্ষ্মীর ভান্ডার খুব ভালো প্রকল্প, কিন্তু একই রকম ভাবে পশ্চিমবঙ্গের যে লক্ষ্মীরা মায়েরা তারা প্রতিদিন কিন্তু নির্যাতিত, তারা কিন্তু বিবস্ত্র অবস্থায় পড়ে আছে, এইগুলো বাংলার মা লক্ষ্মীরা দেখছে। বাংলার যুবকরা চাকরির জায়গা থেকে প্রতিদিন বঞ্চিত হচ্ছে, আর বাংলার যারা সব থেকে বড় সংসদীয় গণতন্ত্রের নির্বাচিত বিরোধী যারা ছিল, বিরোধীরা জানেই না তারা 77 জন বিধায়কের মধ্যে আজকে কতটা আছে, তাদের কাজটা ঠিক কি, তাদের কাজটা হচ্ছে ঠিক এরকম যে নির্বাচন। আমি ঠিক এই জায়গাতে অ্যালবার্টের কাছে আসবো। একদম এই যে পয়েন্টটা, সত্যি তো এমন অনেক ইস্যু অ্যালবার্ট গত কয়েক বছরে, এই যে তুমি একটু আগে সারদা ইস্যু বলছিলে, এই শিক্ষা দুর্নীতির নিয়ে এত জল গড়িয়ে গেছে, পলিটিক্যাল ভায়োলেন্স থেকে শুরু করে এত কিছু নিয়ে তোমরা এত সোচ্চার এবং সাম্প্রতিকতম আরজিকর কাণ্ড, কিন্তু কোনোটাকেই, এগুলো সত্ত্বেও কোনোটাকেই তোমরা শাসকের বিরুদ্ধে নির্বাচনী অস্ত্র হিসেবে এফেক্টিভ করতে পারছো না। এর দায়টা তো বিরোধীদেরই নিতে হবে। তার মানে কোথাও দাঁড়িয়ে এই সমস্ত কিছু সত্ত্বেও নির্বাচনের ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসকে বেটার হিসেবে একটা বড় অংশের মানুষ তারা চুজ করছেন। হ্যাঁ, নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বেশিরভাগ মানুষ চুজ করছে বলে তিনি তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন।
নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছেন, আবার দিল্লি নির্বাচনে নরেন্দ্র মোদীও জিতেছেন। দেশ এবং রাজ্য জুড়ে যা যা বিষয়গুলো নিয়ে মানুষের ডিস্যাটিসফ্যাকশন আছে, মানুষের যে সমস্ত বিষয়গুলো নিয়ে অভিযোগ আছে, নির্বাচনে জিতলেই কিন্তু সেই সমস্ত অভিযোগগুলো মিথ্যা হয়ে যায় না, অর্থাৎ সেই সমস্ত পাপ, সেই সমস্ত অন্যায়গুলো মাফ হয়ে যায় না নির্বাচনে জেতার মধ্য দিয়ে। এবার একদম তোমার সঙ্গে আমি একমত যে এত কিছু ইস্যুর পরেও আমরা বামপন্থীরা বা বিরোধীরা যে জায়গাগুলোতে যে যাওয়া দরকার এবং তার মধ্য দিয়ে সংগঠনকে আরো শক্তিশালী করা দরকার এবং ভোটের রাজনীতিতে আরো ভালো ফলাফল করার দরকার, এই জায়গাতে আমরা ব্যর্থ হচ্ছি, এটা কোনো দ্বিধা নেই। কিন্তু একটা জিনিসটা বলার, যে কথাটা বারে বারে আসছিল এখানে, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই বা তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়াই, একটা কথা আমরা কেউ অস্বীকার করতে পারি না পশ্চিমবঙ্গে একজন সাধারণ মানুষ হিসাবে, যে তৃণমূল কংগ্রেস পরিচালিত যে রাজ্যের সরকার, এই সরকারের সঙ্গে যখন আমরা লড়াই করছি, সে রাজনীতির ময়দানে লড়াই হয়, নির্বাচনের ময়দানে লড়াই হয়, লড়াইটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের সঙ্গে, তৃণমূল কংগ্রেসের জনবিরোধী নীতির বিরুদ্ধে নয়, লড়তে হচ্ছে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ প্রশাসনের বিরুদ্ধে। কারণ পুলিশ প্রশাসন একদম তৃণমূল কংগ্রেসের হয়ে উলঙ্গ হয়ে বসংবদ কাজকর্ম করছে। বিরোধী মুখকে কণ্ঠ, শুধু নির্বাচনের সময় নেই, সারাটা বছর ধরে কে তৃণমূলের বিরুদ্ধে এলাকা এলাকায় সোচ্চার হচ্ছে, তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে, এরকম অজস্র মিথ্যা মামলা গোটা পশ্চিমবঙ্গে আছে। এবং একই রকম ভাবে আর একটা জিনিসটা বলবা, যেটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে যে মুখের কথাগুলো আসছে, যে বিরোধী মুখ, একটা জায়গায় দাঁড়িয়ে থেকে গত নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছে এবং বিরোধী দল হিসেবে বিজেপি ৭৭টা আসন নিয়ে এবং বিরোধী দলনেতা হয়েছে শুভেন্দু অধিকারী। এখন এই যে মিডিয়া বলো, মানুষের ন্যারেটিভ বলো, হিন্দু মুসলিম ব্যাপারগুলো তো আছে, তার সঙ্গে ন্যারেটিভটা কি? মমতা বন্দ্যোপাধ্যায় ভার্সেস শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বা তার দলের বিরুদ্ধে, তার সরকারের বিরুদ্ধে আমাদের অভিযোগগুলো কি? বাংলার মানুষের অভিযোগ কি? দুর্নীতি, গণতন্ত্রকে হরণ। সেই একই অভিযুক্ত হচ্ছে শুভেন্দু অধিকারীর মতো একজন প্রাক্তন তৃণমূলী। তাহলে তাকে কি, তার মধ্য দিয়ে মানুষের যে প্রকৃতপক্ষে যে বিকল্পের জায়গা বিরোধী মুখ, সে বিরোধী মুখ মানুষ ভরসা পাচ্ছে না। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদের কাছে খুব স্পষ্ট বক্তব্য, নির্বাচনের লড়াইয়ের নিরিখে আমরা সর্বশেষ যে নির্বাচন, সে নির্বাচনে শূন্য হয়েছি। কিন্তু এর পরেও দাঁড়িয়ে থেকে মানুষ এই সরকারের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় ছোট ছোট করে প্রশ্ন করছে, যে শাসকের দিকে আঙুল তুলে প্রশ্ন করছে এবং তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে প্রশ্ন করছে এবং একই রকমের প্রশ্ন করছে আজকে যে জন বার্লা বিজেপি নেতা, কালকে সে তৃণমূলের নেতা। এই যে ন্যারেটিভের বাইরে আমাদেরকে মানুষের কাছে সেটা হলো বামপন্থীদের মুখে এই গণতন্ত্র হরণ কথাটা শুনে বেশ হাসি লাগছে, বাংলার মানুষ যারা শুনছে তৃণমূলকে দেখলেই বাংলার মানুষ